বন্ধুরা, একটি পায়রা বলেছিল যে প্রতিটি পুরুষকে একজন মহিলার পেছনের এই একটি জিনিস নেওয়া খুব প্রয়োজন। এবং পায়রাটি আরও বলেছিল যে কোন মহিলার হাত থেকে খাবার খাওয়া উচিত নয়, কোন শস্য খাওয়া উচিত নয়, কোন জায়গায় ঘর তৈরি করা উচিত নয়। বন্ধুরা, একটি গাছের ডালে দুটি পাখি বসেছিল। তাদের মধ্যে একটি ছিল কাক এবং অন্যটি ছিল পায়রা। তারা উভয়ই প্রায়শই ধর্ম নিয়ে আলোচনা করত। পায়রাটি একটি নিরামিষ পাখি এবং কাকটি ছিল আমিষভোজী। উভয়ের বুদ্ধিমত্তার মধ্যে কোনো মিল ছিল না। তারা প্রায়শই তাদের নিজস্ব গল্প বলে তর্ক করত। একদিন পায়রাটি কাকটিকে জিজ্ঞাসা করলো, বন্ধু, তুমি কি জানো মানুষ তোমাকে ঘৃণা করে কেন? কেন তারা তোমাকে ঘৃণা করে? কারণ তোমার খাদ্যাভ্যাস ভালো নয়, তুমি নোংরা খাবার খাও। এই কারণেই তোমার কণ্ঠস্বর কর্কশ, তোমার গায়ের রঙও কালো, এবং এই কারণেই কেউ তোমাকে সম্মান করে না। কাক বলল, না বন্ধু, খাওয়া কোনো পার্থক্য করে না। পৃথিবীর সব কিছুই কেবল খাওয়ার জন্য। তারপর পায়রাটি বলে, হে বন্ধু, আমি তোমাকে এই বিষয়ে একটি গল্প বলবো, মনোযোগ দিয়ে শোনো। কিভাবে একজন মানুষ তার খাদ্যাভ্যাসের কারণে নিন্দা ও ঘৃণার শিকার হয়। তারপর পায়রাটি কাকটিকে গল্পটি বলতে শুরু করে যে প্রাচীন কাল থেকে বন্ধু কথিত আছে যে রাজা কমলভোজ বিখ্যাত কাঞ্চনপুর শহরে রাজত্ব করতেন। কমলভোজ ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত রাজা এবং অত্যন্ত ধার্মিক রাজা। একদিন রাজা কমলভোজ তার সিংহাসনে বসেছিলেন এবং রাজা কমলভোজের দরবার চলছিল। সেই সময় তিনজন বিশেষজ্ঞ পণ্ডিত রাজার দরবারে প্রবেশ করেন এবং তিনজন পণ্ডিতই এসে রাজাকে বলেন যে, হে রাজা, আমরা আপনার দরবারে চাকরি চাই। রাজা বললেন, পণ্ডিতগণ, আমার দরবারে তোমাদের স্বাগত, কিন্তু বলো তোমরা কি করতে পারো। আমরা তোমাদের এখানে যে চাকরি দেব, কিন্তু তোমরা কি ধরনের কাজ করবে? তাই প্রথম পণ্ডিত বললেন যে, মহারাজ, আমি স্থান চিহ্নিতকরণে বিশেষজ্ঞ। আমি যে কোনো স্থান সম্পর্কে বলতে পারি যে সেই স্থানটি আমাদের বসবাসের জন্য উপযুক্ত কিনা। রাজা বললেন, ঠিক আছে, প্রথমে আমরা তোমার গুণাবলী পরীক্ষা করব। যদি তুমি তোমার কাজে নিজেকে যোগ্য প্রমাণ করো, তারপর আমরা তোমাকে নিয়োগ দেব। রাজা তার মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, ততক্ষণ পর্যন্ত এই পণ্ডিতকে আমাদের অতিথিশালায় রাখুন, আমরা সঠিক সময় এলে তাকে ডাকবো। মন্ত্রী তাকে অতিথিশালায় থাকতে দিলেন। তারপর দ্বিতীয় পণ্ডিত বললেন, হে রাজা, আমি আপনাকে খাবার সম্পর্কে বলতে পারি। আমি আপনাদের বলবো কোন খাবার খাওয়ার যোগ্য আর কোনটা খাওয়ার যোগ্য নয়, কোন খাবার ভালো মানের আর কোনটা নিম্ন মানের। রাজা বললেন, ঠিক আছে, তুমিও খুব দরকারি মানুষ, আমরাও তোমাকে এই একইভাবে পরীক্ষা করব। তারপর যদি তুমি তোমার গুণাবলীতে নিজেকে সফল প্রমাণ করো, তাহলে আমরা তোমাকে আজীবনের জন্য নিয়োগ করব। রাজা তাকে তার অতিথিশালায় থাকতে দিলেন। এরপর তৃতীয় পণ্ডিত বললেন, মহারাজ, আমি খাদ্যের একজন বিশেষজ্ঞ। বন্ধুরা, খাবার দেখেই আমি বলতে পারি এটা খাওয়ার যোগ্য কিনা। রাজা ভাবলেন, এই পণ্ডিতও খুব দরকারি, যদি সে তার কাজে সফল হয় তবে আমরাও তাকে আমাদের জায়গায় নিয়োগ করব। এইভাবে রাজা সেই তিনজন পণ্ডিতকে তার অতিথিশালায় রাখলেন। ধীরে ধীরে সময় কেটে গেল এবং কয়েকদিন পর রাজা কমলভোজ কোথাও বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি ভাবলেন তার কিছুদিন ঘোরার প্রয়োজন। তিনি ঘোরার কথা ভাবলেন এবং যখন তিনি যেতে শুরু করলেন, তখন তিনি রাজা সাহেবের স্থান পরীক্ষা করা ব্যক্তিকে সাথে করে সেখান থেকে নিয়ে গেলেন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে রাজার একটি জায়গায় পৌঁছানোর সময় সন্ধ্যা হয়ে গেল। রাজা মনে মনে ভাবল, রাতে এখানেই থেকে যাওয়া উচিত হবে। তাই রাজা সকলকে বললেন,
এখানে একটি ক্যাম্প করুন এবং এখানে আমরা রাতটুকু থেকে যাব। তখন রাজার সঙ্গে থাকা ব্যক্তিরা বললেন, মহারাজ, আপনার ইচ্ছানুযায়ী আপনি যেখানে থাকতে চান আমরাও সেখানে আপনার সাথে থাকব। তারপর রাজা দেখলেন যে কাছে একটি বিশাল সুন্দর গ্রাম আছে। সেই গ্রামের বাইরে একটি সুন্দর কুঁড়েঘর তৈরি করা হয়েছে। প্রাচীনকালে বেশিরভাগই কুঁড়েঘর ছিল। সেই কুঁড়েঘরের বাইরে একটি চারপাই বিছানা ছিল। রাজা দেখলেন সেখানে বিছানা পাতা আছে, কিন্তু কোনো ব্যক্তি নেই। রাজা চারিদিকে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। পাশেই একটি শিব মন্দির দেখতে পেলেন। রাজা অবাক হয়ে দেখলেন যে শিব মন্দির আছে, কোনো পুরোহিত নেই, এবং আশেপাশেও দেখলেন কেউ কোথাও নেই। রাজা বললেন, আমরা ওই কুঁড়ে ঘরে থাকবো না, আমরা ওই আশ্রমে থাকবো। কেননা অনেক সময় আমাদের কোনো আত্মীয় বাড়ি যাওয়ার আগে আমরা কোনো কিছু ভাবি না যে তার থাকার জায়গা আছে কি নেই। বন্ধুরা, এটা আমাদের সকলের জন্য একটি শিক্ষণীয় বিষয়। যদি তুমি তোমার কোনো বন্ধু, পরিচিত বা আত্মীয়ের বাড়িতে যেতে চাও, তাহলে এটি অবশ্যই বিবেচনা করা উচিত যে অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা না করেই আমাদের আত্মীয়ের বাড়ি চলে যাই। সে তার যা কিছু আছে তা দিয়ে আমাদের স্বাগত জানায়, কিন্তু অনেক সময় তাকে প্রচণ্ড বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই কোথাও যাওয়ার আগে তার বাড়ির অবস্থা সম্পর্কে ভালোভাবে চিন্তা করা উচিত। রাজার কথা শুনে ওই ব্যক্তিরা বলেন, ঠিক আছে মহারাজ, আপনার ইচ্ছা অনুযায়ী আমরা এখানেই থাকবো। শ্রোতা বন্ধুরা, রাজা এবং পণ্ডিত সেই মন্দিরে থামলেন এবং রাজা এবং পণ্ডিত সেই আশ্রমের বিছানায় শুয়ে আছেন। যখন অনেক রাত হলো, তখন মহারাজা কমলভোজ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখলেন যে রাজা কমলভোজ তার নিজের মাকে হত্যা করছেন। এমন ভয়াবহ স্বপ্ন দেখে রাজা ঘুম থেকে জেগে ওঠেন। রাজা কমলভোজ বিছানায় উঠে বসলেন। রাজা কমলভোজ বিছানায় উঠে বসে দেখলেন যে তার ঘাম দিচ্ছে। সে খুব নার্ভাস হয়ে পড়েছিল এবং নার্ভাস কণ্ঠে ওই পণ্ডিতের সঙ্গে কথা বলতে লাগলেন। হে পণ্ডিত, আমাদের আজ রাতেই বাড়ি ফিরে যাওয়া উচিত। এটা সম্ভব যে রানীমা কোনো বড় বিপদে পড়েছেন। তারপর সেই বিশেষজ্ঞ পণ্ডিত বললেন, মহারাজ শান্ত হন। তিনি বললেন, মহারাজ, আমাদের বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যা ভাবছেন আমি তা ইতিমধ্যেই জানি। রাজা বললেন, তুমি কি জানো বলো আমাকে। সেই বিশেষজ্ঞ পণ্ডিত বললেন, রাজন, তুমি যা কিছু বিরক্তিকর স্বপ্ন দেখেছ তা এই স্থানের প্রভাব। আপনার মায়ের কোনো বিপদই হয়নি। এখানে শিবের মন্দির আছে, কিন্তু হে মহারাজা, এই মন্দির চত্বরে বসবাসকারী পুরোহিত তার মাকে হত্যা করেছিল। সেই জন্যই আপনি এমন বিরক্তিকর স্বপ্ন দেখেছেন। রাজা এই কথা শুনে খুব অবাক হলেন। রাজা বললেন, এটা কিভাবে একটা জায়গার প্রভাব হতে পারে? তারপর ওই বিশেষজ্ঞ পণ্ডিতের কথা পরীক্ষা করার জন্য রাজা সকালে উঠে কাছের সেই গ্রামের লোকেদের ডাকলেন। মহারাজ কমলভোজ তাদের বললেন, হে গ্রামের মানুষ, এটা এত পবিত্র স্থান, কিন্তু আমরা এখানে কোনো পুরোহিত বা পণ্ডিত বা কোনো আচার্যকে দেখতে পাচ্ছি না কেন? আমরা এখানে কোনো রান্নাঘরও দেখতে পাচ্ছি না। যখন ভগবান শঙ্করের শিব মন্দির আছে, তখন এখানে কোনো পুরোহিতের বসবাস করা উচিত ছিল। রাজা কমলভোজ জিজ্ঞাসা করলে গ্রামের লোকেরা জানালো যে মহারাজা, আগে এই মন্দিরে একজন পুরোহিত থাকতেন। একদিন পুরোহিত কোনো কিছুর জন্য রেগে গেলেন এবং রাগের বশে সে তার মাকে নির্মমভাবে হত্যা করেছিল। এই পাপের কারণে এই স্থানটি অপবিত্র হয়ে গেছে। আমরা এই জায়গাটা দেখতেও আসি না। রাজা যখন এই কথা শুনলেন, তখন তিনি সেই পণ্ডিতের প্রশংসা করলেন, যিনি তার সাথে স্থানটি পরীক্ষা করার জন্য এসেছিলেন। রাজা বললেন, হে পণ্ডিত, আপনি খুবই দক্ষ মানুষ। এখন আমি আপনাকে আমার রাজসভায় নিযুক্ত করব। রাজা সেখান থেকে পণ্ডিতকে সাথে করে তার রাজ্যে ফিরে আসেন। রাজা ফিরে এসে দেখলেন যে তার মা রাজপ্রাসাদে সুস্থ আছেন। রাজা তার মাকে দেখে খুব সন্তুষ্ট হলেন। তারপর গিয়ে
তার রাজ্যের সিংহাসনে বসলেন। তারপর তিনি সেই পণ্ডিতকে ডাকলেন যিনি এই স্থান পরীক্ষা করেছিলেন, এবং পূর্ণাঙ্গ দরবারে রাজা তার সম্পর্কে বললেন, হে সভাসদগণ, এখান থেকে চলে যাওয়ার পর আমরা একটি স্থানে ছিলাম, এবং সেই স্থান সম্পর্কে এই পণ্ডিত বলেছিলেন যে কিছু সময় আগে এই স্থানে একটি হত্যাকাণ্ড ঘটেছিল। এই স্থানটি বসবাসের উপযুক্ত নয় এবং এটি একটি অপবিত্র স্থান, অথচ সেখানে ভগবান শঙ্করের একটি মন্দির নির্মিত হয়েছিল। রাজা তার সভাসদদের এই কথা বললেন যে যখন আমি এটি পরীক্ষা করে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ডেকেছিলাম, তারা বলল যে এই মন্দিরের পুরোহিত নিষ্ঠুর ছিলেন, যে তিনি তার মাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এই কথাটি সম্পূর্ণ সত্য প্রমাণিত হলো। তারপর রাজা একই পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে যে জায়গাটি বসবাসের জন্য উপযুক্ত নয়? তারপর পণ্ডিত রাজার দরবারে বললেন, মহারাজ, আমরা যেখানে থাকি তার প্রভাব সেই সময় থেকেই শুরু হয়। মহারাজ, যদি আপনি গঙ্গায় স্নান করতে যান তাহলে আপনার মনে ভালো চিন্তা আসবে। যদি তুমি শ্মশানে যাও সেখানে কিছু ভিন্ন চিন্তা আসবে। মন্দিরে গেলে ভক্তির চিন্তা আসবে। যদি তুমি এমন জায়গায় যাও যেখানে মদ বিক্রি হয় তাহলে সেই জায়গায় দূষিত পরিবেশ তোমার মন ভরে যাবে। মহারাজ, যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও তাহলে যুদ্ধক্ষেত্রের চিন্তা তোমার মনে আসবে। হে মহারাজ, এজন্যই একটি স্থানের গুরুত্ব অপরিসীম। প্রতিটি জায়গারই আলাদা পরিবেশ। সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলি সেই জায়গাটিকে গ্রাস করে। সেখানে যা কিছু ঘটবে, ভালো বা খারাপ, সেই জায়গায় তার প্রভাব পড়বে। সেখানে পৌঁছানোর পর সেখানকার পরিবেশ আপনার চিন্তাভাবনা এবং চিন্তাভাবনাকে নিজের মতো করে তোলার চেষ্টা করে। সেই জায়গার পরিবেশ সেখানে বসবাসকারী ব্যক্তির ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। সেজন্যই মানুষের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে তাদের ঘর, রাত্রি যাপন, আশ্রয়স্থল, যার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে বসবাসকারী মানুষ ধার্মিক এবং যেখানে কোনো ধরনের মাদকাসক্ত বাস করে না, সেখানে কোনো জীবের বিরুদ্ধে কোনো অহিংসা নেই, যেখানে ভালো চরিত্রের মানুষ বাস করে, সেই স্থানের পুরাতন ইতিহাসও মানুষের কাছ থেকে জানা উচিত। কারণ আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার সন্তানেরা এমনই হয়ে যান। এটাই সত্য। এখানে পায়রা বলছে, হে কাক বন্ধু, আরো শোনো। সেই জ্ঞানী পণ্ডিত বললেন, মহারাজ, তুমি কি জানো আমি এই জায়গাটি সম্পর্কে কিভাবে অনুমান করেছিলাম? সেই জায়গায় প্রবেশ করার সাথে সাথেই আমার মনে খুন, অপরাধ, জঘন্য কাজ শুরু হয়ে গেল। আমার চিন্তা ভাবনা বদলে গেল। হিংসাত্মক চিন্তা ভাবনা আমার মনে আসতে শুরু করলো। তারপর আমি বুঝতে পারলাম যে এই জায়গায় কেউ অবশ্যই কাউকে হত্যা করেছে। সেই পণ্ডিতের কথা শুনে রাজা খুব খুশি হলেন। রাজা তাকে তার রাজসভায় আজীবন চাকরি দিলেন। রাজা সেই জায়গায় বসবাসকারী ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন। কিন্তু এখন দ্বিতীয় পণ্ডিতের পালা। বন্ধুরা, রাজার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, যিনি রাজার জন্য খাদ্যশস্য মজুত করতেন। একদিন তিনি রাজার কাছে 500 কুইন্টাল গম নিয়ে এসেছিলেন। সে রাজার কাছে এসে রাজাকে বলল যে আমি রাজ্যের জন্য 500 কুইন্টাল গম এনেছি, কিন্তু এটি একটি ভালো এবং উৎকৃষ্ট মানের গম, তাই এর জন্য আমাদের একটু বেশি দাম দিতে হবে। রাজা বললেন, ঠিক আছে, বলো তুমি কি ধরনের গম এনেছো? রাজা এবং অন্যান্য সভাসদরা সেই শস্যটি দেখতে পেলেন। আসলে সেই শস্যটি খুব ভালো ছিল, চকচকে এবং খুব পরিষ্কার ছিল। তাই রাজার মন্ত্রী বললেন, মহারাজ, এটা খুবই ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমরা বলি যে এই শস্য অনেক বছর ধরে সংরক্ষণ করা যেতে পারে, এটি নষ্ট হবে না। বন্ধুরা, ঠিক সেই সময় রাজার মনে একটা চিন্তা এলো যে এখানকার অতিথিশালায় একজন অতিথি আছেন যিনি শস্য পরীক্ষায় পণ্ডিত। কেন তাকে একবার এই শস্যটি দেখানো যায় না কেন? এতে তারও পরীক্ষা হবে, আবার শস্য সম্পর্কেও জানতে পারবো। অনেক সময় যা ঘটে তা হলো যে জিনিসটি বেশি চকচকে সেটিই সবচেয়ে খারাপ হয়ে ওঠে। যারা রাক্ষসী প্রকৃতির হয় তারা প্রায়শই তাদের উজ্জ্বল্য এভাবেই ধরে রাখে,
যাতে তারা নিরীহ মানুষকে তাদের জালে আটকাতে পারে। সীতাকে অপহরণ করার জন্য রাবণ মরিচকে সোনার হরিণও বানিয়েছিল। বন্ধু, রাজা কমলভোজ পণ্ডিতকে ডাকতে আদেশ দিলেন। রাজার মন্ত্রীরা শস্য মজুতকারী ব্যক্তিকে ডেকে বললেন, পণ্ডিত, এখন আপনি শস্যের স্বাদ নিন এবং আমাদের বলুন এই শস্যটি কেমন, আমরা এটি নেব কি নেব না। সেই শস্য পর্যবেক্ষক ভাই যখন শস্যর স্বাদ গ্রহণ করার জন্য সেই শস্যটি হাতে নিয়ে রাজাকে বললেন, হে রাজা, এই শস্যটি একজন চোর উপার্জন করেছে, তাই আপনি যদি এই শস্যটি গ্রহণ করেন তাহলে আমাদের রাজ্যে, আমাদের সেনাবাহিনীতে, আমাদের প্রজাদের এবং বৃত্তদের মধ্যে চুরির অনুভূতি জাগ্রত হবে। রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং সাথে সাথে বণিককে জিজ্ঞাসা করলেন, হে বণিক, তুমি এই চুরি করা শস্য কোথা থেকে এনেছো? বণিক বলল, না মহারাজ, আমি আপনার পুরনো বণিক এবং সর্বদা আপনার জন্য শস্য মজুত করে রেখেছি এবং আমি এই শস্য আপনার এক মহান জমিদারের কাছ থেকে কিনেছি, যার হাজার হাজার একর জমি আছে, সে কখনো চুরি করতে পারে না। রাজা বললেন, কৃষককে ডাকা উচিত। রাজার আদেশ অনুযায়ী দুইজন সৈন্য সেই কৃষককে ডেকে রাজার দরবারে হাজির করলো, যেখান থেকে বণিক শস্য কিনেছিল। কৃষক যখন রাজার দরবারে এলো তখন সে রাজাকে প্রণাম করলো। রাজা কৃষককে তার সামনে বসার জন্য একটি আসন দিলেন। কৃষক বসার পর রাজা বললেন, কৃষক, বলো তো, তুমি এই শস্য কোথা থেকে চুরি করেছো যা তুমি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছো? কৃষক বলল, রাজা, আপনি কি বলছেন? আমার 1000 বিঘা জমি আছে এবং আমি হাজার হাজার কুইন্টাল গম উৎপাদন করেছি। হে রাজা, আমি এতে একটি চুরি করাও শস্যও মিশাইনি। রাজা বললেন, না না, সত্যিটা বলো, তুমি এটা চুরি করে অর্জন করেছো? কৃষক বলল, না মহারাজ, এটা আমার জমিতে জন্মানো শস্য, আমি কোথাও থেকে চুরি করিনি। তারপর রাজা সেই পণ্ডিতের দিকে তাকাতে লাগলেন, যিনি শস্য পরীক্ষা করতে যাচ্ছিলেন। পণ্ডিত বললেন, না মহারাজ, এটা সম্ভব নয়, এই কৃষক মিথ্যা বলছে, এই শস্য চোর উপার্জন করেছে। পণ্ডিতের কাছ থেকে এই কথা শুনে কৃষক বলল, হ্যাঁ মহারাজ, আপনার পণ্ডিত সত্যি কথা বলছেন। মহারাজ, আমার হাজার হাজার বিঘা জমি আছে, তাই আমি একা সেই জমি চাষ করতে পারি না। একদিন কোনো রাজার ঘর থেকে একজন খুব ধূর্ত লোক এসেছিল। সেই চোর তার ছদ্মবেশ গোপন করে আমার কাছে এসে পুরো সত্যটা বলল যে আমি সেই রাজার কারাগারে ছিলাম এবং রাজার কারাগার থেকে মুক্তি পেয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে তোমার কাছে রাখো, আমি আর কিছু চাই না, শুধু আমাকে খাবার আর কাপড় দিতে থাকো। সে আমাকে বলল যে আমি তোমার সব কাজ করে দেব, তাই আমি রাজি হয়ে গেলাম। তারপর মহারাজ, আমি সেই চোরটিকে আমার বাড়িতে রেখেছিলাম। আর মহারাজ, এবছর যে ফসল উৎপন্ন হয়েছে তা সেই চোরের কঠোর পরিশ্রমের ফল। জমি চাষ থেকে শুরু করে বীজ বপন, ফসল কাটা পর্যন্ত সমস্ত কাজ তিনি করেছেন। সমস্ত সেচের কাজ কেবল সেই চোরই করেছে এবং সেই কারণেই মহারাজ, আপনার এই শস্য পরীক্ষক একজন মহান পণ্ডিত। তিনি কেবল এই কথাই বলেছেন যে শস্য চোর দ্বারা উপার্জন করা হয়েছে, এই শস্য সেই ব্যক্তি দ্বারা উপার্জন করা হয়েছে যে এটি চুরি করেছে। রাজন, আপনার এই পণ্ডিত যা বলেছেন তা একেবারে সঠিক। কৃষকের কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং ভাবলেন, বাহ, এত বড় পণ্ডিত আমার দরবারে উপস্থিত। রাজা শস্য পরীক্ষককারী পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, ওই পণ্ডিত মহাশয়, আমাকে বলুন, আপনি এই শস্যটি হাতে নেওয়ার সাথে সাথে কিভাবে চিনলেন? যেখানে এটি চকচক করছে সোনার মতো, এটি পরিষ্কার শস্য, কিন্তু আপনি এটা নেয়ার সাথে সাথেই আপনি কিভাবে বললেন যে এটা চুরি করে অর্জিত হয়েছে? তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন, রাজন, যখন আমি এই খাবারটি হাতে নিলাম তখন আমার মনে একটা চিন্তা এলো যে খাবারটি সোনার মতো জল করছে। যখন আমি এটা দেখলাম তখন আমার মনোযোগ মহারাজ আপনার প্রাসাদের দিকে গেল, যেখানে একটি সোনার পাত্র রাখা আছে। আমার মনোযোগ সেই সোনার পাত্রের দিকে গেল। আমি দেখতে লাগলাম যে খাবার
এবং সোনার পাত্র উভয়ই দেখতে জ্বলজ্বল করছে। কিন্তু হে রাজন, ঠিক সেই মুহূর্তে আমার মনে একটি চিন্তা এলো যে আমি কেন এই রাজার জন্য কাজ করব। আমি রাজার সোনার পাত্রটি চুরি করে নিয়ে যাব। যদি আমি সেখানে যাই তাহলে আমার অনেক প্রজন্ম বসে আরামে খেতে পারবে। অথচ হে রাজা, আমি জীবনে কখনো কারো কাছ থেকে চুরি করিনি, কিন্তু এই খাবারটি হাতে নেওয়ার সাথে সাথেই আমার মনে এই চিন্তা আসতে শুরু করে। এবং যখনই এই চিন্তাটি এলো, আমি জানি রাজা, জ্ঞানী ব্যক্তিরা বলে যে তুমি যেমন খাবে তোমার মনও তেমন হবে। অর্থাৎ তুমি যা খাবে তোমার মনও তেমন হয়ে যাবে। তাই রাজা সেই পণ্ডিতের কথা শুনে খুব খুশি হলেন এবং তাকে সারা জীবনের জন্য তার দরবারে নিয়োগ করলেন। বন্ধুরা, এভাবেই কিছু সময় কেটে গেল। কেউ না কেউ চাকরির জন্য রাজার দরবারে আসতো। একদিন এক বিখ্যাত রাঁধুনি মহারাজের দরবারে খাবার রান্না করতে এসে মহারাজকে বলল, হে মহারাজ, আমি আপনার দরবারে চাকরি চাই। রাজা বললেন, তুমি কি করতে পারো? তখন সেই রাঁধুনি বলল, মহারাজ, আমি একজন রাঁধুনি এবং আমি আপনার বাড়িতে খাবার রান্নার কাজ করতে পারি। মহারাজ, আমি সবচেয়ে সুস্বাদু এবং সেরা খাবার রান্না করতে পারি। তাই রাজা কমলভোজ মনে মনে ভাবতে লাগলেন, ঠিক আছে, যদি সে খাবার রান্নার কাজ করে তাহলে তো ভালোই, তাকে আমাদের বাড়িতেই রাখা হোক। তো রাজা কমলভোজ ওই রাঁধুনিকে বললেন, আরে রাঁধুনি, আজ প্রথমে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আমরা নিজেরাই আজকের খাবারের স্বাদ নেব এবং চেষ্টা করব। রাঁধুনি বলল, ঠিক আছে মহারাজ। বন্ধুরা, যখন রাজা রাঁধুনিকে তার বাড়িতে নিযুক্ত করলেন এবং বললেন যে আজকের খাবার আমরা নিজেরাই খাবো এবং চেষ্টা করব, তুমি যাও এবং খাবার রান্না করো। তাই বন্ধুরা, সেদিন ওই রাঁধুনি খাবার রান্না করেছিল। সে সম্পূর্ণ দক্ষতার সাথে খাবার তৈরি করেছিল। সে যতটা সম্ভব খাবার রান্না করেছিল পূর্ণ বুদ্ধিতে। সে যতটা সম্ভব সুস্বাদু খাবার রান্না করেছিল। যখন খাবার প্রস্তুত হয়ে গেল, তখন মহারাজ কমলভোজকে রাঁধুনি ডেকে বললেন, মহারাজ, আপনি দেখতে পাচ্ছেন আমরা যে খাবার তৈরি করেছি। খাবার তৈরি করার পর ওই রাঁধুনি রাজা কমলভোজকে ডেকে পাঠালেন এবং রাজা কমলভোজ তার মন্ত্রীদের নিয়ে এবং সেই সাতগৃহীতাকে নিয়ে তার রান্নাঘরে গেলেন। রাজা যখন খাবারটি খেলেন তখন তিনি তা সুস্বাদু মনে করলেন। খুব ভালো খাবার তৈরি হয়েছিল। মন্ত্রীরা যখন খাবার খাচ্ছিল তখন মন্ত্রীরা বললেন, মহারাজ, আমরা অনেক রাঁধুনি দেখেছি, কিন্তু এত দক্ষ রাঁধুনি আমাদের রাজ্যে প্রথমবারের মতো এসেছে। হে মহারাজ, আমাদের তাকে এখানে নিয়োগ করা উচিত। তখন রাজা সেই খাবারের স্বাদগৃহীতার পণ্ডিতকে ডেকে পাঠালেন এবং বললেন, হে খাবারের স্বাদগৃহী, বলো তো এই রাঁধুনি তার রান্না করা খাবার কেমন? রাজার পণ্ডিত, যিনি খাবারের স্বাদ গ্রহণ করেছিলেন, মহারাজ কমলভোজকে বললেন, হে রাজা, আপনি যদি এই রাঁধুনিকে আপনার দরবারে রাখেন তাহলে তার তৈরি খাবার খাওয়ার পর আপনার রাজ্যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ডাকাত হয়ে যাবে এবং তাদের লুটপাটের প্রবণতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এটা শোনার পর রাজা বললেন, তুমি কি বলছো? সে বলল, হ্যাঁ মহারাজ, আপনি এই রাঁধুনিকে জিজ্ঞাসা করুন। সে অবশ্যই একজন ডাকাত যে খাবার চুরি করেছে। সে একজন রাঁধুনির কাজ করে, সে একজন ডাকাত এবং খাবার রান্নার অজুহাতে সে আপনার কাছ থেকে লুট করতে চায়। রাজা যখন এই কথা শুনলেন তখন তিনি সেই রাঁধুনিকে তার দরবারে ডাকলেন। রাজা রাঁধুনিকে বললেন, হে পণ্ডিত, তুমি রান্নায় সত্যই দক্ষ। তুমি খুব ভালো খাবার বানাতে পারো। তোমার খাবারের স্বাদ দারুণ। কিন্তু বলো, তুমি কি আগে আসলে রান্নাঘরের কাজ করেছিলে নাকি অন্য কিছু করেছিলে? সত্যি বলো, নইলে মিথ্যা বলার পরিণতি কি হতে পারে তা তুমি জানো। আমি তোমাকে এমন শাস্তি দেব যে তোমাকে অকেজো করে ছাড়ব।
রাজা একটু কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। রাঁধুনি ভয় পেয়ে হাত জোড় করে বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করুন। রান্না আমার পূর্বপুরুষের পেশা নয়। শুরু থেকে এখন পর্যন্ত আমি মানুষের বাড়ি ডাকাতি করতাম। আমি জানি না আমি কত লোককে হত্যা করেছি, কত বাড়ি লুট করেছি, কত রাজা আমাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি কারো হাতে পড়িনি। যখন আমি একজন বিখ্যাত ডাকাত হয়ে গেলাম, লোকেরা আমাকে ভয় পেতে শুরু করলো। তারপর একদিন আমার মনে একটা চিন্তা এলো যে আমি রান্নায় খুব ভালো, কেন আমি কোনো রাজার জন্য রান্না করব? আমার এখানে রাঁধুনির কাজ করা উচিত, এবং আমি যদি রাঁধুনির কাজ করে রাজার সাথে থাকি তাহলে কেউ আমাকে চিনতে পারবে না আমি রাঁধুনি না ডাকাত। আমি সহজেই আমার কাজ করতে পারি, কিন্তু এখন আমি ডাকাতের মতো কাজ করি না। রাঁধুনির কথা শুনে রাজা খুশি হলেন। সাথে সাথে সকলের সামনে খাবার পরিবেশনকারী ব্যক্তিকে সম্মান জানালেন এবং তাকে আজীবন নিজের কাছে রেখে দিলেন। তখন রাজা বললেন, হে খাবার স্বাদকার পণ্ডিত, তুমি কিভাবে এত দক্ষতার সাথে জানতে পারলে যে ওই ব্যক্তি যে খাবার রান্না করেছেন তার খাবার সঠিক নয়? তারপর তিনি বললেন, মহারাজ, আমাদের বেদ পুরাণ খাদ্য গ্রহণের নিয়ম বেদ শাস্ত্রে লেখা আছে। হে রাজা, যখন আমি তার খাবার খাওয়ার কথা ভাবলাম, ঠিক সেই মুহূর্তেই আমার মনে লুটপাটের প্রশ্ন আসতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, রাজার গলায় একটা সোনার মালা আছে, আমি আপনার হার দেখতে পেলাম এবং ভাবতে লাগলাম যে যদি আমি রাজার গলা থেকে সেই হারটি ছিনিয়ে নিই তাহলে আমার জীবন সুখে কাটবে। সেই জন্য হে মহারাজ, যদি আপনি একজন রাঁধুনি রাখেন তাহলে আপনার রাজ্যের কার্যকারিতা প্রভাবিত হবে। আপনার রাজকর্মচারীরা, আপনার সেনাবাহিনীর সৈন্যরা ডাকাত হয়ে যাবে। বলা হয়ে থাকে যে একজন মানুষের প্রথম জিনিস হলো খাবার। যদি তার শরীরে বিশুদ্ধ এবং পবিত্র খাবার থাকে তাহলে কেবল জ্ঞান দিয়ে প্রস্তুত খাবারই বিশুদ্ধ এবং পবিত্র থাকে। দূষিত খাবার অথবা মন্দ মন দিয়ে তৈরি করা খাবার যে তা খায় তার বুদ্ধিতে কুলুষিত করে। সাত্ত্বিক খাদ্য সাত্ত্বিক চিন্তাভাবনা তৈরি করে, তামসিক খাদ্য আপনার মনকে ক্রোধে ভরে দেয়। তাই একজন ব্যক্তির তার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। রান্নাঘরে খাবার রান্না করা মহিলাদের খেয়াল রাখা উচিত যে রান্না করার সময় তাদের মন যেন শান্ত থাকে। তাদের মন কোনো ধরনের রাগের অনুভূতি থাকা উচিত নয়, কারো প্রতি ঈর্ষা এবং ঘৃণার অনুভূতি থাকা উচিত নয়। যদি সে রাগী মনে রান্না করে, ঈর্ষা ঘৃণার অনুভূতিতে তৈরি করে এবং তারপর সেই একই রাগ, সেই একই ঈর্ষা, সেই একই দোষ সেই ব্যক্তির ভেতরে প্রবেশ করে যে তার রান্না খায়। যখন কোনো মহিলা রাগের বশে খাবার তৈরি করে তখন সেই খাবার খাবেন না। যদি কারো মনে চুরির অনুভূতি থাকে, কাউকে হত্যা করার অনুভূতি থাকে, কাউকে ডাকাতির চিন্তা থাকে, কাউকে প্রতারণা করার চিন্তা থাকে এবং সেই সময় তাকে খাবার রান্না করতে হয়, তাহলে সেই খাবার তার চিন্তা ভাবনা দ্বারা দূষিত হয়ে যায়। এটি যে ব্যক্তি খায় তার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, একজন মানুষের এই তিনটি জিনিস সবসময় মনে রাখা উচিত। নাম্বার 1, ভালো অবস্থানে থাকা। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে যখনই আমরা একটি নতুন বাড়ি তৈরি করি তখন সেখানে বসবাসের আগে আমরা এর গৃহপ্রবেশ করি, বৈদিক মন্ত্র দিয়ে এটিকে পবিত্র করি, যেখানে নেতিবাচক শক্তিকে আবদ্ধ করি, ভালো আচার অনুষ্ঠান করি এবং তারপর সেই বাড়িতে বাস করি। যদি কোনো ব্যক্তি অপবিত্র স্থানে বাস করে তাহলে তার বাড়িতে পারিবারিক ঝামেলা, রোগ বৃদ্ধি পায় এবং শুধু তাই নয়, সেই বাড়ির আশীর্বাদও বন্ধ হয়ে যায়। রোগ এবং শোক তাকে ঘিরে থাকে, মারামারি ঝগড়া বাড়তে থাকে। তাই সর্বদা থাকার জন্য একটি ভালো জায়গা বেছে নেওয়া উচিত। দ্বিতীয় হলো খাদ্য তালিকায় ভালো খাবার খাওয়া। আপনার খাদ্য তালিকায় কেবল সেই খাবারই অন্তর্ভুক্ত করা উচিত যা কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে অর্জিত হয়। জ্ঞান তৈরি হয় খাদ্য থেকে। যদি তুমি দূষিত খাবার খাও তাহলে তোমার বুদ্ধিও দূষিত হবে এবং তুমি তোমার বুদ্ধি অনুসারে কাজ করবে। যদি তুমি লুট করা খাবার খাও তাহলে তোমার মন ডাকাতি করবে। যদি তুমি চুরি করা খাবার খাও তাহলে তোমার বুদ্ধি চুরিতে নিযুক্ত হবে। অতএব কেবল সেই খাবারই খাওয়া উচিত যাতে সততা এবং প্রচেষ্টা থাকে।
3 নম্বর, যদি তুমি ভুল ব্যক্তির তৈরি খাবার খাও তাহলে তার খারাপ দিকগুলো তোমার ভেতরে প্রবেশ করবে। বলা হয় যে পাপীর জন্য খাবারের অনেক নিয়ম আছে। যদি তুমি কারো হাতের খাবার খাও তাহলে তোমার পাপের কিছু অংশ তোমার ওপর বর্তাবে। যদি তুমি হিংস্র ব্যক্তির হাতের খাবার খাও তাহলে তোমার বুদ্ধিও হিংস্র হয়ে উঠবে। অতএব খাওয়ার সময় সাবধান থাকুন এবং আপনার জীবনকে সুখী রাখুন। বন্ধুরা, এই প্রয়োজনীয় গল্প এবং জীবন সম্পর্কে জ্ঞানের জন্য আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শান্তিপূর্ণ হোক এই কামনাই করি। বন্ধুরা, এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।